আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। তো পরমাণুর নিউক্লিয়াস, যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটে সেই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো এই তেজস্ক্রিয়তা নিয়ে আমরা আলোচনা করব যে তেজস্ক্রিয়তা জিনিসটা কি আসলে। দেখো, তেজস্ক্রিয়তা হচ্ছে এক প্রকার ধর্ম, মানে কোনো ভারী, এখানে লেখাই তোমরা দেখতে পাচ্ছ তেজস্ক্রিয়তা সম্বন্ধে লেখা আছে যে তেজস্ক্রিয়তা হচ্ছে যে কোনো ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস ভেঙে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে অন্য মৌলের পরমাণুর নিউক্লিয়াসের সৃষ্টি হয় এবং তার সঙ্গে কিছু অদৃশ্য রশ্মি নির্গত হয়। এই পুরো ঘটনাটাকেই তেজস্ক্রিয়তা বলা হয়। মানে কি, যে কোনো ভারী মৌলের নিউক্লিয়াস সেগুলো কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, প্রথমে ভেঙে গিয়ে অন্য মৌলের পরমাণুর নিউক্লিয়াসে সৃষ্টি করছে। ঠিক আছে, অন্য মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াস সৃষ্টি করছে। তো এই ঘটনাটা মানে হচ্ছে, এবং তার সঙ্গে কি করছে, তার সঙ্গে হচ্ছে কিছু অদৃশ্য রশ্মি নির্গত হচ্ছে। তো এই যে পুরো ঘটনাটা, এই পুরো ঘটনাটা কি বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। এবং তেজস্ক্রিয়তা আমরা কোন কোন পরমাণুর দেখতে পাবো। দেখো, যে সমস্ত মৌল কাদের দেখতে পাবো আমরা, যে সমস্ত মৌলের পরমাণুর নিউক্লিয়াসে, ঠিক আছে, যে সমস্ত মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার অনুপাত হচ্ছে 1:5 এর বেশি। ঠিক আছে, সেই সমস্ত মৌলের পরমাণুর নিউক্লিয়াসে সেই সমস্ত পরমাণুর তেজস্ক্রিয়তা আমরা দেখতে পাবো। নিউক্লিয়াসে তেজস্ক্রিয়তা দেখতে পাবো। ওকে, তো তাহলে কি, যে সমস্ত মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার অনুপাত 1:5 এর বেশি হবে, তো সেই সমস্ত পরমাণুর নিউক্লিয়াসে আমরা তেজস্ক্রিয়তা দেখতে পাবো। তো সেই রকম পরমাণুর উদাহরণ দেখে নিই। সেই সমস্ত পরমাণুর উদাহরণ যদি দেখি, কি, যেমন হচ্ছে ইউরেনিয়াম, তারপর রেডিয়াম, ঠিক আছে, রেডন। ওকে, তো এই সমস্ত মৌলের আমরা কি দেখতে পাবো, এই সমস্ত মৌলের নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তা আমরা দেখতে পাবো। ওকে, তো এই সমস্ত পদার্থগুলোকেই আমরা কি বলবো, তেজস্ক্রিয় পদার্থ। মানে যাদের আমরা তেজস্ক্রিয়তা দেখতে পাবো, অর্থাৎ সেই সমস্ত পদার্থগুলিকে আমরা তেজস্ক্রিয় পদার্থ বলবো। তাহলে তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ কি হলো, রেডন, ইউরেনিয়াম, রেডিয়াম ইত্যাদি, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তো আমরা তাহলে তেজস্ক্রিয় পদার্থ কি জানতে পারলাম এখান থেকে। এরপর কি জানবো, এরপর আমরা জানবো যে আলফা রশ্মি, আলফা, বিটা, গামা রশ্মির প্রকৃতি এবং তাদের উৎস। ঠিক আছে, তো দেখো আমরা তাহলে তেজস্ক্রিয়তা ওখানে জানতে পারলাম তেজস্ক্রিয়তা ব্যাপারটা কি। তো এই তেজস্ক্রিয়, যখন সাপোজ কোনো একটি তেজস্ক্রিয় পদার্থ, এটা একটা তেজস্ক্রিয় যদি পদার্থ হয়, এর থেকে যখন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে, ঠিক আছে, এর থেকে যখন তেজস্ক্রিয় রশ্মি, এটা একটি কি তেজস্ক্রিয় পদার্থ, ধরো এটা একটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, তো এই তেজস্ক্রিয় পদার্থ থেকে যখন কি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে, এটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। ঠিক আছে, এই তেজস্ক্রিয় রশ্মি যখন নির্গত হবে, তার গতিপথে যদি আমরা তড়িৎ ক্ষেত্র রাখি, অর্থাৎ এদিকে যদি নেগেটিভ মানে ঋণাত্মক পোলটা রাখলাম, এদিকে হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তো ক্ষেত্রে আমরা কি দেখব, তো তখন দেখব যে এই রশ্মিটি 3টি অংশে বিভক্ত হয়ে গেছে, একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে, আর একটা সোজা বেরিয়ে গেছে। তো যেটা তাহলে 3টি অংশে বিভক্ত হয়ে গেছে, যেটা ঋণাত্মক মানে হচ্ছে ঋণাত্মক মেরুর দিকে মানে বেরিয়ে গেছে, যেটা ঋণাত্মক মেরুর দিকে কাছাকাছি বেরিয়ে গেছে, ঋণাত্মক মেরুর কাছ দিয়ে, তো সেটাকে হচ্ছে আলফা রশ্মি বলবো আমরা।
ঠিক আছে, সেটাকে আমরা আলফা রশ্মি বলবো। আর যেটা পজিটিভ, অর্থাৎ পজিটিভ মেরুর দিকে বেরিয়ে গেছে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো গামা রশ্মি, বিটা রশ্মি। ওকে, আর যেটা সোজা বেরিয়ে গেছে সেটা হচ্ছে গামা রশ্মি। তো দেখো এখানে তাহলে আমরা তিনটে রশ্মি উৎপত্তিটা জেনে নিলাম। তো যেটা তাহলে কি নেগেটিভ, মানে হচ্ছে ঋণাত্মক মেরুর দিকে বেরিয়ে গেছে সেটা হচ্ছে কি আলফা রশ্মি, যেটা পজিটিভ রশ্মি বা দিকে সেটা বেরিয়ে গেছে সেটা হচ্ছে কি বিটা রশ্মি, আর যেটা সোজা বেরিয়ে গেছে সেটা হচ্ছে গামা রশ্মি। তাহলে এখান থেকে আলফা, বিটা এবং গামা তিনটে রশ্মিকে জেনে নিলাম। তো এইখান থেকে আমরা কি আলফা রশ্মির কিন্তু প্রকৃতি জেনে গেলাম। তাহলে আলফা রশ্মির প্রকৃতি কি, আলফা রশ্মির প্রকৃতি হচ্ছে, আলফা রশ্মির প্রকৃতি জানতে পারবো। আলফা রশ্মির প্রকৃতি মানে কি, আলফা রশ্মি একটি, যেহেতু নেগেটিভ পোলের দিকে, যেহেতু নেগেটিভ মেরুর দিকে আকর্ষিত হয়েছে, যেহেতু আলফা রশ্মি হচ্ছে পজিটিভ রশ্মি একটি, ঠিক আছে। আর বিটা রশ্মি কি, বিটা রশ্মির প্রকৃতি কী হবে, বিটা রশ্মি নেগেটিভ, কারণ সেটা পজিটিভের দিকে আকর্ষিত হয়েছে, ঠিক আছে। আর গামা রশ্মির প্রকৃতি কী হবে, গামা রশ্মি কিন্তু নিস্তড়িত। ওকে, স্তড়িত, এটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। নিস্তড়িত, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, তো তাহলে আমরা এখানে কি কি দেখলাম, দেখো একটি তেজস্ক্রিয় পদার্থ থেকে আমরা যখন কোনো তেজস্ক্রিয় রশ্মি বের হয়ে যাচ্ছে, তখন তার গতিপথে যদি আমরা তড়িৎ ক্ষেত্র রাখি, সেখানে কি দেখতে পাবো, যে রশ্মিটি তিনটি অংশে বিভক্ত হয়ে যাবে। তো একটি অংশ একটি পজিটিভের দিকে বেরিয়ে যাবে, পজিটিভ মেরুর দিক দিয়ে, একটি হচ্ছে নেগেটিভ মেরুর দিক দিয়ে বেরিয়ে যাবে, আর একটি সোজা বেরিয়ে যাবে। যেটি পজিটিভের দিকে বেরিয়ে যাবে সেটা হচ্ছে বিটা রশ্মি, আর যেটা হচ্ছে কি নেগেটিভ মেরুর দিকে বেরিয়ে যাবে সেটা হচ্ছে আলফা রশ্মি, আর একটা সেটা সোজা বেরিয়ে যাবে সেটা হচ্ছে গামা রশ্মি। তাহলে এইখান থেকে তাদের আলফা, বিটা, গামা রশ্মির আমরা প্রকৃতিগুলো জেনে নিলাম। তো এই রশ্মির আবার ভরও আছে, যাদের ভর আছে সেগুলো আমরা জেনে নেবো। দেখো আলফা রশ্মির ভর হচ্ছে 4 একক। ওকে, বিটা রশ্মির প্রায় ভর নেই বললেই চলে, বিটা রশ্মির ভর প্রায় নেই বললেই চলে, ঠিক আছে, অতি নগণ্য, নেই বললেই চলে, অর্থাৎ অতি নগণ্য। ওকে, আর গামা রশ্মির ভর নেই। ওকে, গামা রশ্মির ভর নেই, গামা রশ্মির তাহলে কি দেখলাম, গামা রশ্মির ভর নেই। তাহলে আলফা রশ্মির ভর 4 একক, বিটা রশ্মির ভর অতি নগণ্য, আর গামা রশ্মির কি ভর নেই। এবার যদি আমরা তাদের চার্জগুলো দেখে নিই, তাহলে সেখানে দেখতে পাবো কি, যে আলফা রশ্মি প্রকৃতি আমরা কি জেনেছি, আলফা রশ্মির প্রকৃতি জেনেছিলাম হচ্ছে কি পজিটিভ, তো তার চার্জ হচ্ছে +2 একক, ঠিক আছে। আর বিটা রশ্মির প্রকৃতি জেনেছিলাম ঋণাত্মক -1 একক, ঠিক আছে। বিটা রশ্মির চার্জ, এগুলো তাহলে কি, এগুলো চার্জ। ওকে, আর গামা রশ্মির চার্জ নেই, গামা রশ্মি নিস্তড়িত। ওকে, তো এখানে গামা রশ্মি তাহলে কি নিস্তড়িত। তাহলে প্রত্যেকের আমরা চার্জ, ভর জেনে নিলাম। এবার কি শিখবো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির নির্গমনে নতুন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের সৃষ্টি, ঠিক আছে।
তো যদি এটি ইউরেনিয়াম 238 একটা তেজস্ক্রিয় পদার্থ নিলাম ইউরেনিয়াম, তার থেকে যদি একটি আলফা কণা বেরিয়ে যায়, একটি আলফা কণা যদি বেরিয়ে যায়, তাহলে সেটি হচ্ছে থোরিয়াম পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হবে। মানে একটি আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে সেটা হচ্ছে থোরিয়াম পরমাণুর একটি নিউক্লিয়াসে সৃষ্টি হবে। সে কী করে হলো তাহলে দেখাচ্ছে। তো আমরা কি বলেছিলাম, আলফা কণার চার্জ হচ্ছে কি 2 একক, ঠিক আছে, +2 একক, আর ভর 4। তো যখন একটি আলফা কণা কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায় তখন তার কি ভর সংখ্যা 4 একক হ্রাস পায় এবং তার পরমাণু ক্রমাঙ্ক 2 একক হ্রাস পায়, ঠিক আছে। এবার যদি কোনো, তাহলে এখানে সেই রকম আমি যদি দেখি যেখানে কি ইউরেনিয়ামের তাহলে ভর সংখ্যা কত ছিল, ভর সংখ্যা হচ্ছে 238 ছিল, তার থেকে 4 একক কমে গেছে মানে 234 হয়ে গেছে। আর তার পারমাণবিক ক্রমাঙ্ক কত ছিল, 92 ছিল, তো তার থেকে 2 একক কমে গেছে, কমে গিয়ে কত হয়েছে 90। তো যা একটি থোরিয়াম পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যাটা কত 234, যা থোরিয়াম পরমাণুর ক্ষেত্রেই আমরা দেখতে পাই। তো তাহলে আমরা কি ইউরেনিয়াম থেকে থোরিয়াম পেয়ে গেলাম এখানে। তো এবার থোরিয়াম থেকে যদি একটি বিটা কণা যদি বেরিয়ে যায় তাহলে সেখানে কি দেখব, সেখানে দেখতে পাবো অন্য একটি পরমাণুর নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, সেটা কি প্রোঅ্যাক্টিনিয়াম। ওকে, এটা হচ্ছে একটি প্রোঅ্যাক্টিনিয়াম সৃষ্টি হবে যার ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক হবে 91, ভর সংখ্যা 234ই থাকবে, ঠিক আছে। অর্থাৎ তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখন একটা বিটা কণা বেরিয়ে যাচ্ছে তার হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যাচ্ছে আর কি তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা বিটা কণার যে বিটা রশ্মির ভর পেয়েছিলাম, ভর অতি নগণ্য বলেছিলাম, আর পরমাণু ক্রমাঙ্ক কী বললাম, তার চার্জ কত, চার্জ ছিল হচ্ছে -1, ঠিক আছে। তো চার্জ ছিল -1, অর্থাৎ তাহলে সেই কী হচ্ছে এখানে, এখানে ব্যাপারটা ঘটছে যেটা হচ্ছে তার যখন একটি বিটা কণা বেরিয়ে যাচ্ছে তখন দেখতে পাচ্ছি কি একটি তার চার্জটা অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যাচ্ছে এবং তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। তো এখানে এই দেখতে পেলাম। তাহলে কি, তাহলে আমরা যদি প্রথম থেকে আরেকবার দেখি যে ব্যাপারটা কী হচ্ছে, যে একটি ইউরেনিয়াম পরমাণু থেকে যদি একটি আলফা কণা বেরিয়ে যায় তো সেক্ষেত্রে কী হচ্ছে, তার হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2 একক কমে যাচ্ছে এবং তার ভর সংখ্যাটা 4 একক কমে যাচ্ছে। আর যখন বিটা কণা বেরিয়ে যাচ্ছে তখন সেখানে কি দেখতে পাচ্ছি, তার পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক বেড়ে যাচ্ছে এবং তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ আমরা কি বিটা কণার ভর কি জেনেছিলাম, অতি নগণ্য, আর তার হচ্ছে চার্জ কত 1 একক মানে -1 একক, যেহেতু বিটা কণা ঋণাত্মক। ওকে, তো এই ছিল আমাদের নতুন নিউক্লিয়াসের সৃষ্টি কিভাবে হয় সেটা। এবার হচ্ছে কিছু ব্যবহার জেনে নিই, তেজস্ক্রিয়তার কিছু ব্যবহার জেনে নিই। ওকে, যে তেজস্ক্রিয়তা কী কাজে লাগে এবার জানবো। কি তেজস্ক্রিয়তার ব্যবহার। তেজস্ক্রিয়তা হচ্ছে সাধারণত ক্যান্সার রোগের চিকিৎসার ক্ষেত্রে কোবাল্টের তেজস্ক্রিয় কোবাল্ট ব্যবহার করা হয়। তো ক্যান্সার রোগের চিকিৎসার ক্ষেত্রে কি তেজস্ক্রিয় কোবাল্ট ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে ক্যান্সার রোগের চিকিৎসার ক্ষেত্রে তেজস্ক্রিয় কোবাল্ট ব্যবহার করা হয়। আর কি ব্যবহার করা হয়, আর হচ্ছে তেজস্ক্রিয়তা কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কৃষি বিজ্ঞানে গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এটা তেজস্ক্রিয় আইসোটোপ যেমন কার্বন 614, সেটা হচ্ছে কি, সেটা আমাদের হচ্ছে জীবাশ্মের বয়স নির্ণয় করতে ব্যবহার করা হয়। বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়।
ওকে, তো এই ছিল তেজস্ক্রিয়তার কিছু ব্যবহার। ওকে,